আজকে আমাদের ম্যাথামেটিক্সের দুটো টপিক আমরা কভার করব। তার মধ্যে প্রথম টপিক হচ্ছে প্রবাবিলিটি, দেন পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। তো প্রথমে আমরা যেরকম ইউজুয়ালি করে থাকি প্রবাবিলিটির থিওরি পোর্শনটা যাব, যে প্রবাবিলিটি কি জিনিস সেটা প্রথমে দেখে নেব, দেন আমরা কিছু প্রবলেম সলভ করব, দেন পারমুটেশন কম্বিনেশন করব। তো প্রথমে প্রবাবিলিটির থিওরি পোর্শনে যাওয়া যাক। প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের প্রথমত যেটা মনে রাখার দরকার সেটা হচ্ছে প্রবাবিলিটি অফ অ্যান ইভেন্ট এ অলওয়েজ লাইজ বিটুইন 0 to 1। এবার প্রশ্ন হচ্ছে যে এই ইভেন্ট গুলো কি কি হতে পারে। আমাদের পরীক্ষায় সাধারণত যে ধরনের ইভেন্ট আসে, তো এই এটা হচ্ছে ইভেন্ট। তো এটা সাধারণত হয় নাম্বার 1 কয়েন রিলেটেড প্রবলেম। তো ইভেন্ট হতে পারে দেন হতে পারে ডাইস, দেন কার্ডস, দেন বলস অ্যান্ড বাস্কেট, and the last one of this event is arranged. So total 5 types of problems are there in case of probability. আমাদের পরীক্ষাতে এই 5 ধরনের প্রবলেম আসে। তো আমরা প্রত্যেকটা টাইপই আজকে কভার করব। তো প্রথমত আমাদের যেটা 1 নম্বর, যেটা খুব ইম্পর্টেন্ট প্রবাবিলিটির ক্ষেত্রে মনে রাখার বিষয়, সেটা হচ্ছে probability of an event is always lies between 0 to 1. That means the answer of probability is always greater than 0 and less than 1. এই কথাটার মানে কি? গ্রেটার দ্যান 0 মানে প্রবাবিলিটির আনসার কখনো আমার নেগেটিভ হবে না। যেহেতু আনসার সবসময় গ্রেটার দ্যান 0 হতে হবে, তাহলে আনসার কখনো নেগেটিভ হবে না। আবার যেহেতু লেস দ্যান 1, তার মানে আনসার কিন্তু কখনো আবার পজিটিভ ইন্টিজারও হবে না। তার মানে পূর্ণ সংখ্যা 2, 3, 4, 5 কখনো কিন্তু প্রবাবিলিটি আনসার হবে না। তাহলে যদি কখনো প্রবাবিলিটি আনসার আমাদের নেগেটিভ বা ইন্টিজার আসে, তার মানে বুঝতে হবে সেটা ঠিক হয়নি। তাহলে যদি আমাকে এই দুটো কন্ডিশনই ফুলফিল করতে হয়, যে গ্রেটার দ্যান 0 অ্যান্ড লেস দ্যান 1, তার মানে অবশ্যই এটা আমাদের মাথায় রাখা দরকার যে প্রবাবিলিটির আনসার সব সময় একটা ফ্র্যাকশন হবে, ভগ্নাংশ হবে। এটা কিন্তু আমাদের প্রথমত মাথায় রাখার দরকার। 2 নম্বর কন্ডিশন কি মাথায় রাখা দরকার? আমি প্রথমেই বললাম যে প্রবাবিলিটির আনসার একটা ফ্র্যাকশন হবে, তার মানে অবশ্যই এর একটা নিউমারেটর পার্ট, একটা ডিনোমিনেটর পার্ট থাকবে, একটা লব একটা হর থাকবে। যদি আমি এই লব আর হরটা বার করতে পারি, জাস্ট ভাগ করে দিলেই কিন্তু আমার আনসার বেরোবে। তাহলে প্রবাবিলিটি আনসারের ক্ষেত্রে আমি কি বললাম? ফ্র্যাকশন, দেন একটা নিউমারেটর থাকবে, একটা ডিনোমিনেটর থাকবে। তার মানে নিউমারেটর ডিনোমিনেটরটা আমাদের বার করাটাই কিন্তু টার্গেট। এবার প্রশ্ন হচ্ছে যে নিউমারেটরটা কি আর ডিনোমিনেটর বা কি? দেখো কি জিনিস, ডিনোমিনেটরটাকে বলা হয় স্যাম্পল স্পেস or maximum number of outcomes। কি জিনিস এটা? ধরো আমি একটা ডাইস থ্রো করেছি, একটা কোশ্চেন দেখে আমি কি করে বুঝবো যে সেটা প্রবাবিলিটি থেকে এসছে? কোশ্চেনের ধাঁচটা এরকম হয় যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট when a dice is thrown। তো সবসময় কোশ্চেনের সামনে এরকম লেখা থাকে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি বা ফাইন্ড দ্য প্রবাবিলিটি। তো ধরো কোশ্চেনে এরকম থাকে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট when a dice is thrown। ডাইস মানে লুডোর ছক্কা,
তাহলে লুডোর ছক্কাকে একবার থ্রো করি, সেই যে আউটপুট ইভেন হওয়ার প্রবাবিলিটি কত? আমার এখানে ডিনোমিনেটর আমি কি লিখলাম, হরে স্যাম্পল স্পেস আর ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম। তার মানে হচ্ছে আমাকে যে ইভেন্টটা পারফর্ম করতে দেবে সেটাকে করার পর আমি ম্যাক্সিমাম যতগুলো আউট, এখানে কোশ্চেন ছিল আমাকে একটা ডাইস থ্রো করতে হবে। ডাইস থ্রো করলে আমি ম্যাক্সিমাম কতগুলো আউটপুট পেতে পারি? 1 2 3 4 5 6, কারণ ডাইসের আমার 6টা সারফেস। তো আমি 1 2 3 4 5 6 এই 6টাই ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি। তার মানে 6 খান আউটপুট পেতে পারি ম্যাক্সিমাম। তাহলে নিচে আমার কি হবে? নিশ্চয়ই 6 হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ আউটকাম অ্যাকর্ডিং টু দিস প্রবলেম, দ্যাট ইজ 6। এবার নিউমারেটর দেখো কি হবে। নিউমারেটরটা হচ্ছে আউটকাম উইথ কন্ডিশন। আমার প্রত্যেকটা প্রবাবিলিটির ক্ষেত্রে দেখবে একটা কন্ডিশন দেওয়া থাকবে। আমি যে কোশ্চেনটা বললাম যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং ইভেন আউটপুট হোয়েন আ ডাইস ইজ থ্রোন, তাহলে এখানে কন্ডিশন কি দেওয়া ছিল না, ইভেন হতে হবে সেই আউটপুটটাকে। তাহলে সেই আউটপুটটা ইভেন হওয়া মানে এখানে ইভেন কটা আছে? 2 4 6, মানে সংখ্যা কটা আছে? 3টে আছে, 2 4 6। তাহলে এখানে দেখো আউটকাম উইথ কন্ডিশন, তার মানে কন্ডিশনটাকে ইম্পোজ করার পরে আমার কতগুলো আউটপুট বেরিয়ে এলো? 1টা 2টো 3টে, তার মানে ওপরে আমার 3 হবে। তাহলে আনসার কি হবে? 3/6। তা কাটাকুটি করলে কত হয়? হাফ। ভালো করে লক্ষ্য করে দেখো, হাফটা কি 0 থেকে বড় কিন্তু 1-এর থেকে ছোট। সো দিস ইজ দ্য আনসার অফ দিস প্রবলেম, 1/2. So the probability of getting even output when a dice is thrown, the answer is half. তাহলে প্রবাবিলিটি যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে আমাদের কিন্তু একটাই মোটো থাকবে, সেটা হচ্ছে নিউমারেটর এবং করসপন্ডিং ডিনোমিনেটরটাকে আমাদের বার করতে হবে। এবং সেটা বার করার নিয়ম এটাই যে আমাকে যে ইভেন্টটা পারফর্ম করতে দেবে সেটাকে পারফর্ম করে আমি ম্যাক্সিমাম যতগুলো আউটপুট পাবো সেটা আমার নিচে বসবে। আর যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করার পরে যেসব আউটপুট গুলো আমার বেরিয়ে আসবে সেটা কিন্তু ওপরে বসবে, মানে নিউমারেটরে বসবে। এবার জাস্ট ভাগ করে দিলেই আনসার। মাথায় রাখতে হবে আনসার কখনো নেগেটিভ হবে না এবং আনসার কখনো পজিটিভ ইন্টিজার হবে না, পূর্ণ সংখ্যা হবে না। এই মোটামুটি প্রবাবিলিটি থিওরি। এইটা দিয়ে আমরা শুরু করি, তারপর আমরা আস্তে আস্তে পরবর্তী যদি কিছু লাগে সেটা দেখবো, ঠিক আছে? তাহলে আমরা ডিরেক্টলি কোশ্চেনে যাচ্ছি প্রবাবিলিটি। হ্যাঁ, নাও কোশ্চেন নাম্বার 1, two unbiased coins are tossed, what is the probability of getting different outputs? আমি নিজেই বলেছিলাম যে ইভেন্টের মধ্যে ছিল কয়েন, ডাইস, এগুলো সবই আমরা আস্তে আস্তে কভার করব। তো আমাদের প্রথম টপিকটা হচ্ছে কয়েন। এই কোশ্চেনটা বাংলায় বললে এরকম, দুটো আনবায়াসড কয়েন টস করা হয়েছে, তাহলে ডিফারেন্ট আমার আউটপুট হবে তার প্রবাবিলিটি কত। প্রথমে বলে রাখি আনবায়াসড কয়েন মানে যদি কয়েনটাকে টস করা হয় তাহলে যে কোনো একদিকে পড়বে, হয় হেড বা টেল, যে কোনো একদিকে পড়বে, মাঝখানে আমার দাঁড়িয়ে থাকবে না। এবার একটা জিনিস আমাদের মনে রাখার দরকার, কয়েনের ক্ষেত্রে স্যাম্পল স্পেস হবে 2 টু দি পাওয়ার n। স্যাম্পল স্পেস মানে আমি অলরেডি বলে ফেলেছি যে স্যাম্পল স্পেস মানে যেটা আমার নিচে মানে হরে বসে, দ্যাট ইজ ইন দ্য ডিনোমিনেটর। এবার স্যাম্পল স্পেস আমার কয়েনের ক্ষেত্রে কেন 2 টু দি পাওয়ার n? কারণ কয়েনে আমার ম্যাক্সিমাম দুটোই আউটপুট হয়, হেড বা টেল, আর এনটা হচ্ছে কয়েন সংখ্যা। আর ডাইসের ক্ষেত্রে স্যাম্পল স্পেস হবে x, কারণ ডাইসের ক্ষেত্রে ম্যাক্সিমাম 6টা আউটপুট, 1 2 3 4 5 6, এবং এনটা অবশ্যই ডাইসের সংখ্যা। তাহলে এনটা হচ্ছে নাম্বার অফ কয়েন অর ডাইস। এবার এই প্রবলেমটা টু আনবায়াসড কয়েনস আর টস, তার মানে দুটো কয়েন আছে,
তাহলে এক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস কি হবে 2 টু দি পাওয়ার n, তো 2 n মানে কয়েনের সংখ্যা, এখানে কয়েনের সংখ্যা হচ্ছে দুটো, তাহলে আমার স্যাম্পল স্পেস হবে 4। এবার স্যাম্পল স্পেস 4 মানে কি, যদি আমার আনসার এরকম হয় প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট স্যাম্পল স্পেস 4 মানে সেটা আমার ডিনোমিনেটরে বসবে। এবার স্যাম্পল স্পেস মানে কি, স্যাম্পল স্পেস হচ্ছে ম্যাক্সিমাম আউটকাম, তার মানে এই দুটো কয়েন টস করে আমি ম্যাক্সিমাম 4টে আউটকাম পেতে পারি। সেটা কিরকম দেখতে হয় একটু দেখে নাও। আমার কয়েন মানে কি, হয় হেড, তাহলে দুটো কয়েন আমি টস করছি, তাহলে প্রথমে আমার কি হতে পারে, প্রথম কয়েনটা টস করেও হেড পেলাম, পরেরটা টস করেও হেড পেলাম, হতে পারে। এটা আমার একটা আউটকাম হলো। যেহেতু দুটো কয়েন ওই জন্য সাইমালটেনিয়াসলি দুটো লিখবো, প্রথম কয়েনটার জন্য হেড পেলাম, দ্বিতীয়টা জন্য হেড পেলাম, হতে পারে। প্রথমটাতে হেড পেলাম, পরেরটায় টেল পেলাম, হতে পারে। প্রথমটায় টেল, পরেরটায় হেড, বা দুটোই টেল পেলাম। দেখো 4টে আউটকাম হয়ে গেল, যেটা আমি অলরেডি বার করেছিলাম, ম্যাক্সিমাম আউটকাম বা স্যাম্পল স্পেস 4। এবার আমাকে কি বার করতে হবে, নিউমারেটর মানে উপরেরটা বার করতে হবে। উপরেরটা কি জিনিস, যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটা আমাকে এই স্যাম্পল স্পেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে কন্ডিশন দেখো কি দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং ডিফারেন্ট আউটপুটস। তাহলে এখানে ডিফারেন্ট কতগুলো, এটা নিশ্চয়ই ডিফারেন্ট নয়, এটা ডিফারেন্ট, হেড টেল ডিফারেন্ট আছে, এখানেও টেল হেড এটাও ডিফারেন্ট আছে, এটা ডিফারেন্ট নয়, তাহলে ডিফারেন্ট, তাহলে উপরে কি হবে 2 হবে, তাহলে আনসার কি হবে 2/4। সো দ্য আনসার ইজ হাফ। হাফ অবশ্যই 0 থেকে 1 এর মধ্যে পড়ে, সো দিস ইজ আনসার, দিস ইজ দ্য আনসার অফ দিস প্রবলেম। তাহলে আমি আবারও বলছি, প্রবাবিলিটির ক্ষেত্রে আমাদের কিন্তু প্রাথমিক কাজ হচ্ছে স্যাম্পল স্পেস বার করা অ্যাকর্ডিং টু দ্য গিভেন ইভেন্ট। স্যাম্পল স্পেস বার করা হয়ে গেলে যে কন্ডিশনটা দেওয়া থাকবে সেটা ওই স্যাম্পল স্পেসে আমাকে ইম্পোজ করতে হবে, নিয়ে আমার যে কটা আউটপুট থাকবে সেটা উপরে বসবে, জাস্ট ভাগ করে দেবো, ওটাই আনসার। ওকে, তাহলে আমরা নেক্সট প্রবলেমে যাই। Now question number 2. 3 unbiased coins are tossed. What is the probability of getting? এখানে দুটো প্রবলেম আছে, নাম্বার 1 at least 2 heads আর নাম্বার 2 at most 2 heads। তাহলে প্রথমে আমরা আগের মতো যেরকম করেছিলাম, কয়েনের ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস কি না 2 টু দি পাওয়ার n। nটা মানে কি, নাম্বার অফ কয়েন, এখানে কটা কয়েন আছে, 3টে কয়েন আছে, আগেরটা দুটো ছিল ওই জন্য n 2 হয়েছিল, এখানে 3টে কয়েন আছে, তাহলে n এখানে 3, তাহলে 2 কিউব, তার মানে এখানে স্যাম্পল স্পেস হবে 8। আমাকে এখানে বলেছে 3টে আনবায়াসড কয়েন টস করা হয়েছে, আমার মিনিমাম দুটো হেড এবং ম্যাক্সিমাম দুটো হেড পাওয়ার প্রবাবিলিটি কত। তো এখানে আমি প্রথম কোশ্চেনটা দেখবো, এখানে কি বলেছে না অ্যাট লিস্ট 2 হেডস। এবার আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই যে 8টা আউটপুট হবে, এই 8টা আউটপুট লিখে ফেলা। লিখে ফেলা মানে নিশ্চয়ই আমার 8খানা আউটপুট হবে। আমরা 3খানা কয়েন পর্যন্ত এরকম আউটপুট লিখবো, যদি এর থেকে বেশি কয়েন থাকে তাহলে আউটপুট লেখা পসিবল না, দেন আমরা অন্য প্রসিডিওর ইউজ করতে হবে। তো এখানে 8খানা, আগে যেহেতু 4 ছিল আমি 4টে আউটপুট লিখেছিলাম, স্যাম্পল স্পেস লিখেছিলাম, এখানে আমাকে 8টাটা লিখে ফেলতে হবে। একবার দেখে না করে লিখবো, এখানে কটা 3টে আনবায়াসড কয়েন্স আছে, তাহলে আমার প্রথমে কি হতে পারে, 3টে কয়েন টস করি আমি হেড পেলাম, হতে পারে। এবার এই যে 8খানা লেখার প্রসিডিওর হচ্ছে প্রত্যেকটা একবার একবার করে চেক করা। দ্যাট মিনস ধরো এখানে 3টেই এইচ আছে, এবার এই প্রথম এইচটাকে আমি এইচের জায়গায় টি করে দিলাম, বাকিগুলোকে কিন্তু আর চেঞ্জ করলাম না, তাহলে আমি সেকেন্ড আউটপুট পেয়ে গেলাম। তার ধরো প্রথমটাকে চেঞ্জ করলাম না, মানে এইচটাকে এইচই রেখে দিলাম, দ্বিতীয়টাকে চেঞ্জ করে দিলাম,
মানে আমি একটা চেঞ্জ করছি, তাহলেই কিন্তু আমি এই 8খানা আউটপুট পেয়ে যাব। ভালো করে সবাই লক্ষ্য করো। এবার দেখো প্রথম দুটোকে 1 রাখছি, শেষেরটাকে চেঞ্জ করে দাও, পেয়ে গেলাম 4টে। এবার আমি দুটো করে চেঞ্জ করব। প্রথমে আমি চেঞ্জ করেছিলাম, এবার দুটো করে চেঞ্জ করবো। দ্যাট মিনস প্রথম দেখো এইচ এইচ আছে, এটাকে টি টি করে দাও, লাস্টেরটা সেম রেখে দাও। তারপর দেখো প্রথমটা 1 রাখো, তারপরে দুখানাকে চেঞ্জ করে দাও। আরেকটা জিনিস আমরা অবশ্যই দেখতে পাচ্ছি, এটা তো হবেই, টি টি টি, তাহলে আমাদের একটা বাকি থাকলো, সেটা কি হবে? দেখো টি এইচ টি, এই দেখো আমরা 8টা আউটপুট পেয়ে গেলাম। ট্রিপল এইচ, দেন টি এইচ এইচ, দেন এইচ টি এইচ, এইচ এইচ টি, দেন টি টি এইচ, এইচ টি টি, টি এইচ টি, টি টি টি। এটাই আমাদের ম্যাক্সিমাম আউটকাম। এবার প্রথমটা দেখো, কোশ্চেন নাম্বার 1 এর probability of this event at least 2 heads। at least 2 head কথাটার মানে হচ্ছে মিনিমাম দুখানা হেড আমাকে পেতে হবে। মিনিমাম দুখানা হেড কথার মানে হচ্ছে হেডের সংখ্যা 2 এর কম হবে না, কিন্তু 2 এর বেশি হতে পারে। মিনিমাম কথাটার অর্থ হচ্ছে নাম্বার অফ হেড ক্যান নট বি লেস দ্যান 2, দ্যাট শুড বি মোর দ্যান অর ইকুয়াল টু 2। এবার তাহলে দেখো কি কি আছে এখানে, আমাকে দেখতে হবে দুটো বা তার বেশি হেড। তাহলে দেখো 3টে হেড আছে, তার মানে হবে এটা, হেড আছে তার মানে হবে এটা, এখানেও দুটো হবে, দুটো হেড হবে, একটা হেড হবে না, একটা হেড একটা হেড, এখানে হেড নেই, তাহলে হবে না। তাহলে হলো, আমি অলরেডি মার্ক করে ফেলেছি দেখো 4টে, তাহলে নিচে তো আমার 8 হবেই, কারণ স্যাম্পল স্পেস আমি অলরেডি বার করেছি 8, উপরে আমার কন্ডিশনটা ইম্পোজ করে আমি 4 পেলাম, তাহলে আনসার কি হবে? হাফ। তার মানে প্রথম কোশ্চেনটার আনসার বেরিয়ে গেল, দ্যাট ইজ হাফ। অ্যাট 2 হেডস এর প্রবাবিলিটি হবে 1/2। এবার কোশ্চেন নাম্বার 2 দেখো, মানে সেকেন্ডটা দেখো, সেখানেও তাহলে প্রবাবিলিটি অফ দিস ইভেন্ট, নিচে তো আমার 8 হবেই, উপরে দেখো কি হবে, এখানে বলছে অ্যাটমোস্ট 2 হেডস। অ্যাটমোস্ট কথাটার অর্থ হচ্ছে ম্যাক্সিমাম দুটো। ম্যাক্সিমাম দুটো মানে হচ্ছে আমার নাম্বার অফ হেডটা কিন্তু 2 এর বেশি হবে না, তার মানে নাম্বার অফ হেডটা 2 বা 2 এর কম হবে, তাহলে নাম্বার অফ হেড কিন্তু 2 এর বেশি হবে না। ম্যাক্সিমাম দুটো মানে দ্যাট শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু 2। তার মানে এখানে 3টে হেড আছে, তাহলে এটা হবে না, এটা 2 এর বেশি। এখানে দুখানা হেড হবে, এখানেও দুখানা হেড, এখানেও দুখানা হেড হবে, এখানে দেখো একখানা হেড, তার মানে 2 এর কম, এটাও হবে, একখানা হেড হবে, এখানেও একখানা হেড হবে। এখানে হেড নেই মানে কি, এখানে সবকটা টেল মানে কি, হেড তো 0 ইজ অলসো লেস দ্যান 2, তার মানে এটাও কিন্তু হবে। তাহলে এই টিক মার্ক গুলো জাস্ট কাউন্ট করো, কতগুলো হলো, 1 2 3 4 5 6 7, তাহলে উপরে হবে 7। সো দিস ইজ দ্য আনসার, 7/8। So 7/8 is the answer of the second one. আমরা একই প্রসিডিউর ইউজ করছি, প্রথমে স্যাম্পল স্পেস বার করছি, দেন ওই স্যাম্পল স্পেসে আমরা যে কন্ডিশন গুলো দেওয়া আছে সেগুলো ইম্পোজ করছি, কন্ডিশনটা অ্যাপ্লাই করার পরে আমার যে আউটপুট গুলো বেরিয়ে আসছে সেটা উপরে বসছে, আর স্যাম্পল স্পেসটা নিচে বসছে, নিয়ে জাস্ট ভাগ করে দিচ্ছি, ওটাই আনসার। তাহলে আমাদের 2 নম্বর কোশ্চেন হয়ে গেল। দেন দেখো 3 নম্বর প্রবলেম। Then question number 3. 7 unbiased coins are tossed.
what is the probability of getting exactly 4 heads? তো এখানে দেখো 7খানা কয়েন আছে। আমি অলরেডি বলেছিলাম যে দুটো বা তিনটে কয়েনের ক্ষেত্রে আমার স্যাম্পল স্পেস লিখবো, এক্ষেত্রে 7টা কয়েন আছে, আমার স্যাম্পল স্পেস লেখাটা ফিজিবল নয়। তো এক্ষেত্রে আমাদের এই প্রবলেম গুলো করার ক্ষেত্রে আমাদের কিন্তু পারমুটেশন কম্বিনেশনের কনসেপ্টটা লাগবে। জানতে হবে যে পারমুটেশন কম্বিনেশন কাকে বলে, এবং এই প্রবলেমটা কিন্তু প্রবাবিলিটি ইউজিং পারমুটেশন কম্বিনেশন। ঠিক আছে, তাহলে প্রথমে একবার দেখে নিই আমরা যে পারমুটেশন কম্বিনেশনটা কি জিনিস। দেখো, both the chapter is basically interrelated, permutation combination and probability, ওই জন্য দুটো চ্যাপ্টারই আমরা আজকে একসঙ্গে করব। দেখো তাহলে পারমুটেশন কম্বিনেশন কাকে বলে এবং এদের মধ্যে যে বেসিক ডিফারেন্স কি। পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, পারমুটেশন ইজ ডিনোটেড বাই পি, কম্বিনেশন ইজ ডিনোটেড বাই সি। এবার কোনো একটা প্রবলেম দেখে আমি কি করে বুঝবো যে আমি পারমুটেশন করব না কম্বিনেশন করব? আমাদের মাথায় রাখতে হবে কম্বিনেশন মানে হচ্ছে চুজিং অর সিলেকশন। যদি আমাকে চুজ করতে বলে বা সিলেক্ট করতে বলে দেন আমি কম্বিনেশন করব। দ্যাট মিন্স ধরো বললো আমার কাছে 6টা সাদা বল আছে, আমাকে দুটো সাদা বল চুজ করতে হবে। আমি তো যে কোনো দুটো সাদা বল চুজ করতে পারি, আমি এই দুখানা করতে পারি, এই দুখানাও চুজ করতে পারি, আমি এই দুটোও করতে পারি। আই ক্যান চুজ এনি 2 balls among these 6 balls। তাহলে এক্ষেত্রে কিন্তু আমাকে কম্বিনেশন করতে হবে। যদি ধরো বলে যে একটা ক্লাসে 20 জন ছেলে মেয়ে আছে, আমাকে 5টা ছেলে মেয়ে চুজ করতে হবে, তো আমি কিন্তু র্যান্ডমলি যে কোনো 5 জনকে চুজ করতে পারি। তো চুজ করতে বা সিলেক্ট করতে হবে যে প্রবলেম গুলো পড়ে আমি বুঝতে পারবো যে সেখানে চুজ করতে হবে বা সিলেক্ট করতে হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই আমাকে কম্বিনেশনের ফর্মুলা ইউজ করতে হবে। এবার পারমুটেশন কখন ইউজ করব? পারমুটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, মানে সাজানো। যখন আমাকে সাজাতে বলবে, ধরো বল বিউটিফুল, একটা ওয়ার্ড, এর লেটার গুলোকে এমন ভাবে সাজাও যেন ভাওয়েল গুলো প্রথমে থাকে আর কনসোনেন্টটা শেষে থাকে, বা ভাওয়েল বা কনসোনেন্টটা অল্টারনেট পজিশনে থাকে। বা ধরো বললো যে একটা রোতে কিছু ছেলে বা মেয়েকে এমন ভাবে সাজাও যেন কোনো ছেলে পাশাপাশি বসবে না। বা ধরো এই পার্টিকুলার ওয়ার্ড দিয়ে বললো, ধরো বললো বাটারফ্লাই একটা ওয়ার্ড, বললো এটা লেটারগুলোকে এমন ভাবে সাজাও যেন ভাওয়েল গুলো সব একসঙ্গে থাকে বা ভাওয়েল গুলো সব একসঙ্গে থাকবে না। তার মানে আমাকে যে কোনো কন্ডিশন দিতে পারে, কিন্তু যখন আমাকে অ্যারেঞ্জ করতে হয় মানে সাজাতে হবে, তখন কিন্তু আমি অবশ্যই পারমুটেশন ইউজ করব, কারণ পারমুটেশন মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট। সো দিস ইজ বেসিক্যালি দ্য ডিফারেন্স বিটুইন কম্বিনেশন অ্যান্ড পারমুটেশন। এটা আমাদের প্রথমত মাথায় রাখতে হবে। এবার এর কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো দেখো। NCR, that is equals to n factorial divided by r factorial into n minus r factorial. NPR, n factorial by n minus r factorial. NC01, NC1n, NCR, NC n minus r। তো এই 5খানা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। তার মধ্যে বেসিক্যালি ফর্মুলা হচ্ছে এই দুখানা,
এইগুলো তো এই প্রথম দুখানা থেকেই এসছে, এটা আমাদের ক্যালকুলেশনের জন্য লাগবে। এবার নোটেশনটা দেখে নাও, where n equals to number of available elements, n হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল এলিমেন্টস, আর হচ্ছে নাম্বার অফ সিলেকশন। এখানে বোঝাই যাচ্ছে NCR মানে এটা নিশ্চয়ই আমাদের কম্বিনেশনের ফর্মুলা, এবং NPR মানে এটা অবশ্যই পারমুটেশনের ফর্মুলা, যেখানে nটা হচ্ছে নাম্বার অফ অ্যাভেলেবল এলিমেন্ট, মানে আমার কাছে কতগুলো এলিমেন্ট অ্যাভেলেবল আছে। আরটা হচ্ছে নাম্বার অফ সিলেকশন, আমি যেগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে কতগুলো আমি সিলেক্ট বা চুজ করব। ধরো আমার কাছে এই যে ধরো এই প্রবলেমটাতে 6টা সাদা বল আছে, তার মানে নাম্বার অফ অ্যাভেলেবল এলিমেন্ট কত? 6। আমাকে দুটো সাদা বল চুজ করতে হবে, তার মানে নাম্বার অফ সিলেকশন কত? 2। আমাকে চুজ করতে হবে, তার মানে এটা কম্বিনেশনের প্রবলেম। তাহলে আমার আনসার কি হবে? 6 অ্যাভেলেবল আছে। সি কেন? কারণ চুজ করছি, কম্বিনেশনের প্রবলেম, সিলেকশন হচ্ছে 2, তার মানে আমার আনসার হবে 6C2। এবার এটাকে আমাদের সলভ করতে হবে, সেই সলভটা আমরা পরে দেখছি। তো প্রাথমিকভাবে আমাদের আনসার 6C2 এই প্রবলেমটা। এখানে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই যে এন আর আর, আর কিন্তু কখনোই এন এর থেকে বড় হবে না। আমার কাছে যদি 5টা আম থাকে, সেখান থেকে আমি নিশ্চয়ই 10টা আম চুজ করতে পারবো না। তার মানে নাম্বার সিলেকশনটা কিন্তু সব সময় নাম্বার অফ অ্যাভেলেবল এর থেকে ছোট হবে বা সমান হতে পারে। আমার কাছে 5টা আম আছে, আমি 5টা আম ম্যাক্সিমাম নিতে পারি, তার বেশি না। তাহলে নাম্বার অফ সিলেকশনটা কিন্তু নাম্বার অফ অ্যাভেলেবল এর থেকে হয় ছোট হবে, না হলে সমান হতে পারে। এগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, আমি যেগুলো বলছি এগুলো ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে আমাদের। এবার ফর্মুলাটা একবার আমরা দেখে নিই। NCR ফর্মুলা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল। এই যে এক্সক্লেমেশন একটা সাইন আমরা দেখছি, তার মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল বা ফ্যাক্টোরিয়াল n, এটাকে বলা হয় n ফ্যাক্টোরিয়াল। এটাকে এরকমও লেখা যায়, তার মানেও n ফ্যাক্টোরিয়াল। এই কথাটার মানে কি? ধরো 5 ফ্যাক্টোরিয়াল, কথাটার মানে হচ্ছে যেটার ফ্যাক্টোরিয়াল আমাকে বার করতে দেবে সেখান থেকে ব্যাকওয়ার্ড কাউন্টিং করব, করে 1 পর্যন্ত গুণ করে দেবো। যদি আমাকে 5 ফ্যাক্টোরিয়াল বার করতে দেয়, যদি আমাকে 5 ফ্যাক্টোরিয়াল বার করতে দেয়, তাহলে আমাকে কিন্তু 5 থেকে আমি ব্যাকওয়ার্ড কাউন্টিং করব, করে আমি 1 পর্যন্ত গুণ করব। তার দেখো আনসার কি হচ্ছে? 5 4 20, 3 20 60 দুগুণে 120। সো দিস ইজ দ্য আনসার। তাহলে ফ্যাক্টোরিয়াল কথাটার মানে হচ্ছে যদি আমাকে 10 ফ্যাক্টোরিয়াল বার করতে দেয়, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 আপ টু 1 পর্যন্ত আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো এই গেল তো ফর্মুলা। এবার এই 3 একবার দেখে নাও, এই 3খানা নতুন কিছু নয়, আমাদের সলভ করতে কাজে লাগবে কোশ্চেন। NC0 ইকুয়ালস টু 1, তার মানে n যাই হোক না কেন, ধরো 5C0 1 হবে, 10C0 1 হবে। এই কথা কি 5C0 আমার অ্যাভেলেবল আছে, 0 আছে মানে আমি নাম্বার অফ সিলেকশন 0 মানে কি আমি কোনটাই নেব। তার মানে আমাকে ধরো 5খানা আমার কাছে আম আছে, আমি একটা আমও নেব না, তার মানে সেটা আমি একভাবেই হতে পারি, আমি নেব না। সো দ্যাট ইজ 1। NC1 কত? n, তার মানে 10C1 সেটা 10 হবে, 5C1 সেটা 5 হবে। মানে NC1 10 মানে কি? ধরো আমার কাছে 10টা আম আছে, আমাকে 1খানা আম নিতে হবে, তার মানে আমি 10 ভাবে নিতে পারি, কারণ 10টা আম আছে, আমি যে কোনো একটা আম নিতে পারি, তার মানে আমি আমটা কিন্তু সিলেক্ট করতে পারি।
এটা খুব ইম্পর্টেন্ট, দ্য লাস্ট ওয়ান। কোশ্চেন সলভ করতে বেশি কাজে লাগে এটা। কি বলছে এটা? এনসিআর ইকুয়ালস টু এনসি এন মাইনাস আর, তার মানে 5C3 যদি এর ভ্যালু ধরো 10, সাপোজ C3 ভ্যালু ধরো 10, তার মানে অ্যাকর্ডিং টু দিস প্রবলেম, দিস ফর্মুলা, 5C3 এর ভ্যালু নিশ্চয়ই NCR ইকুয়ালস টু NCN মাইনাস আর, তার মানে 5C3 ইকুয়ালস টু 5C 5 মাইনাস 3 মানে কত? 2। ফর্মুলা কি বলছে? NCR ইকুয়ালস টু NCN মাইনাস আর, তাহলে N আর কত? 5 আর 3, তাহলে 5 মাইনাস 3 কত? 2। তার মানে 5C3 আর 5C2 এর ভ্যালু সমান হবে অ্যাকর্ডিং টু দিস। এবার যদি 5C3 টা ধরো 10, তাহলে অবশ্যই 5C2 টা 10 হবে। আমার ওটা আলাদা করে বার করার দরকার। এবার দেখো এর অ্যাপ্লিকেশন। ধরো আমি অলরেডি জানি 5C0 মানে কত? 1। এবার অ্যাকর্ডিং টু দিস প্রবলেম কি? 5C0 ইকুয়ালস টু কি? 5C 5 মাইনাস 0 কত? নিশ্চয়ই 5। তাহলে 5C0 যদি 1 হয়, তাহলে 5C5 ও অবশ্যই 1 হবে। তার মানে ধরো আমার কাছে 5টা বল আছে, আমি সব কটা বল নেব। 5C5 মানে কথা তাই তো? তাই আমার কাছে 5টা অ্যাভেলেবেল ধরো বল আছে, আমি সব কটা বলই সিলেক্ট করতে পারি, সব কটা বল নিয়ে নিলাম। ঠিক আছে, তো এই আমাদের মোটামুটি পারমুটেশন কম্বিনেশনের থিওরি। তো এই দুখানা জিনিসকে আমাদের মাথায় রেখে যে প্রবলেমটা আমি সলভ করতে যাচ্ছিলাম সেটা করতে হবে। তাহলে আমরা প্রবলেমে যাই এবার ফিরে।